নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় সভ্যতার সংকট। রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১তম জন্মবার্ষিকী ছিল ১৪ এপ্রিল ১৯৪১। এই উপলক্ষে রচিত ও পঠিত এক ঐতিহাসিক অভিভাষণ হল সভ্যতার সংকট। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তিনি এতে ইউরোপীয় সাম্রাজ্যবাদের আগ্রাসন, পাশ্চাত্য সভ্যতার নৈতিক দেউলিয়াত্বের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি মানব জাতির ভবিষ্যৎ ও মানুষের অদম্য শক্তির ওপর গভীর আস্থা প্রকাশ করেন। তিনি সভ্যতার সংকট প্রবন্ধে লিখছেন, আজ আমার বয়স ৮০ বছর পূর্ণ হলো। আমার জীবন ক্ষেত্রের বিস্তীর্ণতা আজ সম্মুখে প্রসারিত। সিভিলাইজেশন, যাকে আমরা সভ্যতা নাম দিয়ে তর্জমা করেছি, তার যথার্থ প্রতিশব্দ আমাদের ভাষায় পাওয়া সহজ নয়। এই সভ্যতার যে রূপ আমাদের দেশে প্রচলিত ছিল, মনু তাকে বলেছেন সদাচার। সদাচারের যে আদর্শ একদা ব্রহ্মাবর্তে প্রতিষ্ঠিত দেখেছিলেন, সেই আদর্শ লোকাচারকে আশ্রয় করলেই হয়। প্রত্যহ দেখতে পেলুম সভ্যতার কে যারা চরিত্রের উৎস থেকে উৎসারিত রূপে স্বীকার করেছে, রিপুর প্রবর্তনায় তারা তাকে কি অনায়াসে লঙ্ঘন করতে পারে। যে দুর্গতি আজ মাথা তুলে উঠেছে, সে কেবল অন্ন, বস্ত্র, শিক্ষা এবং আরোগ্যের শোকাবহ অভাব মাত্র নয়, সে হচ্ছে ভারতবাসীর মধ্যে অতি নৃশংস আত্মবিচ্ছেদ, যার কোনো তুলনা দেখতে পাইনি ভারতবর্ষের বাইরে মুসলমান স্বায়ত্ত শাসন চালিত দেশে। এক সময় দেখা গেল ইউরোপের বর্বরতার কিরকম নখদন্ত বিকাশ করে বিভীষিকা বিস্তার করতে উদ্যত, কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সেই বিশ্বাস শেষ পর্যন্ত রক্ষা করবে। রবীন্দ্রনাথ সভ্যতা সম্পর্কে এরকম এমন একটা কথা বলছিলেন এতক্ষণ ধরে তার প্রবন্ধের মধ্যে, যেখানে একদমই সভ্যতা সম্পর্কে তার কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পাচ্ছিল না, কিন্তু প্রবন্ধের শেষ দিকে এসে তিনি তাও বললেন যে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, অর্থাৎ মানুষকে বিশ্বাস করতে হবে। অর্থাৎ কল্যাণকামী পৃথিবীর জন্য মানুষের ওপর বিশ্বাস হারানো চলবে না। একথা রবীন্দ্রনাথ তার শেষ জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধে একথা বললেন, এবং এটা তার সারা জীবনের যে বিশ্ববিখ্যাত, সেই বিশ্ববিখ্যার একটা বলা যেতে পারে গুরুত্বপূর্ণ একটা মত বা অভিভাষণ বা লিখিত প্রবন্ধ যাই বলুন না কেন, সেটা হচ্ছে এই সভ্যতার সংকট ব্যাপারটা। এখন এই ঘটনার অনেক কাল পরে ১৯৯১ সালে সত্যজিৎ রায় একটি ছবি করেন। এই ছবিটির নাম ছিল আগন্তুক। সেই ছবিতে সত্যজিৎ রায়, আমার মনে হয় আগন্তুক ছবিতে যে মূল চরিত্র মনমোহন, সেই মনমোহন আসলে সত্যজিৎ রায়ের অল্টার ইগো, এবং সত্যজিৎ রায়েরও যে সভ্যতা সংস্কৃতি সম্বন্ধে জীবনের শেষ দিকে খুব একটা ভালো ধারণা ছিল না, তারই একটা নিদর্শন হচ্ছে এই আগন্তুক ছবি। এখন সত্যজিৎ রায়ের সঙ্গে রবীন্দ্রনাথের বা সত্যজিৎ রায়ের পরিবারের সঙ্গে রবীন্দ্রনাথের গভীর যোগাযোগ ছিল। সত্যজিৎ রায়ের পিতা সুকুমার রায়কে রবীন্দ্রনাথ খুবই স্নেহ করতেন।
ভালোবাসতেন। তার মৃত্যুশয্যায় রবীন্দ্রনাথ এসেও ছিলেন তার সঙ্গে দেখা করতে, সুকুমার রায়ের সঙ্গে দেখা করতে। এখন সুকুমার রায়ের মতো এরকম একজন বড় মাপের কবি বলা যেতে পারে, ছড়াকার বললে তাকে ভুল বলা হয়, কবি, এবং যিনি ননসেন্সিক্যাল কবিতাতে এতখানি পারদর্শী ভারতবর্ষের আর কোনো মানুষকে দেখা যায় না। তার মৃত্যুতে রবীন্দ্রনাথ খুবই শোকাহত হয়েছিলেন। এখন এই আগন্তুক ছবিতে মনমোহনকে জেরা করতে এসছে তারই ভাগিন জামাইয়ের বন্ধু। তিনি এসে বলছেন যে ক্যানিবালিজমকে সভ্যতার কোন স্তরে ফেলবেন আপনি? তার উত্তরে মনমোহন যেটা বলছেন, সভ্য সভ্য কোথায়, বর্বর, বারবারিক। সভ্য কি জানেন? সভ্য হচ্ছে সেই মানুষ যে আঙুলের একটি চাপে, একটি বোতাম টিপে, একটি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসী সমেত একটা গোটা শহরকে নিশ্চিহ্ন করে দিতে পারে। আর সভ্য কারা জানেন? যারা এই অস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত নিতে পারে। এখানেই সত্যজিৎ রায় সব কথা বলে দিয়েছে। সভ্যতা সম্পর্কে তার যে বিরূপ মনোভাব ছিল, খুব একটা ভালো মনোভাব ছিল না, সেটা তিনি তার শেষ ছবিতে মনমোহন চরিত্রের মাধ্যমে বলে দিয়ে গেছে। মনমোহন অত্যন্ত গুণী একজন মানুষ। তিনি প্রথম থেকেই ভারতবর্ষে যখন ছিলেন সমস্ত পরীক্ষায় প্রথম হয়েছিলেন। তারপরে যখন তিনি বিদেশে গেলেন, তিনি ওই ভাগিন জামাইয়ের বন্ধুর সঙ্গে কথোপকথনের সময় বলেছিলেন যে সেখানেও যথারীতি সমস্ত পরীক্ষায় আমি প্রথম। আমি কেবিন বয় হিসাবে বিদেশে চলে যাই এবং সেখানে কিঞ্চিত তার বিভিন্ন দেশে ঘোরার যে অভিজ্ঞতা, সেগুলো একটি পত্রিকাতে লেখার জন্য তার কিঞ্চিত ব্যাংক ব্যালেন্স হয়। হ্যাঁ, তিনি কোনোদিন কোনো উৎসবৃত্তি করেননি, জ্ঞানের চর্চা করেছেন, বিভিন্ন মানুষের সাথে মিশেছেন। বলা যেতে পারে তিনি আদিবাসীদের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। বিভিন্ন বিভিন্ন দেশের যে আদিবাসী যারা আছে, যেমন রেড ইন্ডিয়ান, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা ভারতবর্ষে, বা আরো বিভিন্ন দেশে বিভিন্ন যে ধরনের উপজাতিরা আছেন তাদের সাথেই তিনি বেশি সময় কাটিয়েছেন। এবং বলেছেন যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি কি আপনার রোগ হলে ওঝাকে খবর দেন? বলে হ্যাঁ, ওঝাকেই খবর দেন। সে এমন এক ওঝা, হ্যাঁ, যার 500 গাছগাছড়ার গুণাগুণ মুখস্থ, সেই আমাকে সারিয়েছিল। এখন আধুনিক সভ্যতার উন্নয়নের মাপকাঠি হলো উন্নত নগরায়ন। নগর যত বিস্তার লাভ করে, গ্রাম তত সংকুচিত হয়। ক্রমে কৃষিপ্রধান অঞ্চল। 3টি স্বতন্ত্র ঐতিহাসিক পর্যায়ে নগরায়নের প্রবণতা লক্ষ্য করা যায়। প্রাক শিল্প, শিল্প ও মহানগরীয় পর্যায়। শিল্প ও মহানগরীয় পর্যায়ের বয়স কম, বলতে গেলে মাত্র 300 বছর। প্রাক শিল্প যুগে নগরায়নের ইতিহাসে ব্যাপ্তি বিশাল। আনুমানিক 10,000 বছর আগে থেকে গ্রাম ক্রমে নগরে রূপান্তরিত হয়েছে। মানুষেরও আগে মানব জাতিরা গুহায় থেকেছে, বন্য জন্তু তাড়িয়ে থাকার ব্যবস্থা করেছে, পাথর দিয়ে ঘর বানিয়েছে। একাধিক কারণে তাদের এই তাড়না। ঝড়, বৃষ্টি, রোদ, ঠান্ডা, পশু আক্রমণ থেকে বাঁচতে সে সীমাবহ উত্তর যুগে ইতিহাসের সিংহভাগ জুড়ে মানুষ জীবন ধারণের সন্ধানে ঘুরে বেরিয়েছে। বিভিন্ন গোষ্ঠীতে পৃথিবীর নানা জায়গায় ছড়িয়ে গিয়ে ঘর বেঁধেছে তারা, গড়ে উঠেছে গ্রাম। ইরানের দক্ষিণ পূর্বে মেমান্দ গ্রাম 10-12 হাজার বছর আগে এমনই গড়ে ওঠে এক জনবসতির স্বাক্ষর বয়ে চলেছে।
পাহাড়ের গায়ে পাথর কেটে তারা আশ্রয় ব্যবস্থা করে। অত্যন্ত রুক্ষ আবহাওয়ার জন্য পরিযায়ী হয়ে অন্যত্র চলে গেলেও কিছু মানুষ এখনো রয়ে গেছে। ইরানে জাগ্রস পাহাড়ের কোলে 10,000 বছর আগে শুরু হয় সভ্যতার অন্যতম মাইল ফলক কৃষি। পরে যা সংগঠিত কৃষি শিল্পে পরিণত হয়েছে। আরো কোথাও কোথাও অন্য মানব গোষ্ঠী গ্রাম গড়েছে, চাষ করেছে। যেমন জানা গিয়েছে পাকিস্তানের মেহেরগড়, ভারতের লাহোর দেওয়ায় 9,000 বছর আগে কৃষি শিল্প। গ্রাম থেকে নগর সভ্যতা আসার পথে হলো একাধিক প্রযুক্তিগত উন্নতি। মাটি রোদে পুড়িয়ে ইট তৈরি শুরু হয় মেসোপটেমিয়ার টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী অববাহিকায় 6,000 বছর আগে নগর পরিকল্পনা করে। সেখান থেকে মাত্র 1,500 বছরের মধ্যে সিন্ধু ঘাগরার হাগরা সভ্যতায় নগর পরিকল্পনা ব্যবহার হলো মাটি পুড়িয়ে ইটের ব্যবহার। এই দুয়ের মাঝে শুরু হয় নীলনদ উপত্যকায় মিশরীয় নগর সভ্যতা, রোদে জ্বলা ইট ও পাথর মিশিয়ে। যত সময় এগিয়েছে নগর উন্নত হয়েছে। মেসোপটেমিয়ার শহরটা একটা রাজ্য, তার মধ্যে উঁচু এক ইমারত থেকে একাধারে প্রকৃতি উপাসনা ও শাসন ব্যবস্থা পরিচালিত হতো। নগরটি ছিল প্রাচীর বেষ্টিত। কৃষিতে ছিল উন্নত সেচ ব্যবস্থা। মিশরে ফারাওরা ছিল ঈশ্বর প্রতীক। রাজাদের মৃত শরীর মমি করে তার উপর পিরামিড তৈরি ছিল প্রথা। প্রযুক্তি কতখানি উন্নত হলে ওই বিশাল পাথরের স্থাপত্য তৈরি করা সম্ভব তা বোঝাই যায়। সুস্থির কৃষি নগরবাসী খাদ্য সুরক্ষা নিশ্চিত করেছিল। পোড়ামাটির ইটের তৈরি সিন্ধু সভ্যতার নগরায়ন ছিল পরিকল্পনার নিরিখে সর্বোন্নত। গ্রিড নকশায় শহর গড়ে উঠেছে পাকা ইটের চওড়া নিকাশি নালা, রাস্তার পাশে ঢাকা পোড়ামাটির টালি দিয়ে। ভূগর্ভস্থ নালা সংযোগে ময়লা জমার গর্ত, বাড়ির দেওয়ালের ভিতর পোড়ামাটির নলবাহিত নিষ্কাশন নালী অবাক করে। ইরানের পার্সোপলিস 600 খ্রিস্টপূর্বাব্দে দূষণ সচেতন মানুষ পানীয় জলের নালার নিচে পেতেছিল নিষ্কাশন নালা। এই তিন নাগরিক সভ্যতার ধ্বংস হয়েছে প্রধানত আবহাওয়ার পরিবর্তন, নদীর পথ বদল, রুক্ষতা, বৃষ্টির স্থান পরিবর্তন ও বাণিজ্যিক ক্রম অবনতির জন্য। প্রত্নতাত্ত্বিক খননে দেখা গেছে 7টি স্তরে সিন্ধু নগর সভ্যতা প্রতিটি স্তরে প্লাবিত হওয়ার পর নদীকে কেন্দ্র করে নতুন নগর গড়ে উঠেছে। ক্রমে নিষ্কাশন ব্যবস্থা আরো উন্নত হয়েছে। আজকের মানুষ বিজ্ঞান প্রযুক্তিতে অনেক উন্নত, আবহাওয়া বিজ্ঞানের খুঁটিনাটিও তাদের জানা। সব সত্ত্বেও সে অরণ্য ধ্বংস করে, পর্বতকে ভেঙে শিল্প ও নগরায়নের নেশায় মত্ত। পৃথিবী জুড়ে সে প্রকৃতিকে শোষণ ও নিকাশ করে চলেছে। ক্রমবর্ধমান উষ্ণায়ন এর প্রকোপে হিমবাহ যে দ্রুত গলনে, নদী ও সমুদ্রে জলোচ্ছ্বাস, অনিয়ন্ত্রিত ঝড় বৃষ্টি, বৃষ্টির স্থান পরিবর্তন, শস্য ফলনে বদল ইত্যাদি নানান বিপদের মোকাবিলা তাকে করতে হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার জেরে আমেরিকার পশ্চিম, পূর্ব জাপান সহ বিভিন্ন উপকূলে জলোচ্ছ্বাস তাণ্ডব চালাচ্ছে। আধুনিকতম নগরে মানুষ হচ্ছে গৃহহীন, দিশেহারা। শিল্প নগরায়ন প্রসারের বেলাগাম প্রলোভন 21 শতকের মানুষকে নিয়ে যাচ্ছে তার স্বহস্তে গড়া সৃষ্টি ধ্বংসের পথে। চরম ক্ষতি হচ্ছে বাস্তুতন্ত্রে। সভ্যতার সংকট রবীন্দ্রনাথ লিখেছিলেন তার 80 বছর বয়সে প্রবন্ধ। 1991 সালে সত্যজিৎ রায় আগন্তুক ছবিতেও সভ্যতার সংকটের কথা বললেন। সেই সংকট যে আরো ঘনীভূত হয়েছে তা আপনাদেরকে বললাম। এখন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।